কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, জি। আমার আসলে আলোচনা খুব বেশি নেই, আশা করি মোস্তফা ভাই আরো আলোচনা করবেন এবং নিজার ভাই করবেন এখানে। এর আগে তো পারভেজ আলম খুব চমৎকার ভাবে আলোচনা করেছেন, পার্টিকুলারলি অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম এর বাইরে জুসেন্ট্রিজম বা ভাইটালিটির ধারণা কিভাবে সুলতানের পেশি বা শরীরের সঙ্গে সম্পর্কিত, সেটা একটা দার্শনিক এবং আমাদের এখানকার জীবনযাপন ঘনিষ্ঠতার মধ্যে যে উপাদানগুলো আছে এবং সুলতানকে নিয়ে, সেটা একভাবে। অন্যদিকে আমি যেটা দীপ্তি দত্তের, মানে জাস্ট আমি মূল আলোচনা শুরু করার আগে আমার মনে হয়েছে যেহেতু আমরা এখানে একসাথে বসেছি, ফলে অন্যদের আলোচনাগুলো আমাদের মধ্যে নিশ্চয়ই একটা সাড়া এবং প্রতিক্রিয়া তৈরি করেছে। সেই জন্য এটা এনগেজ করাটাই হবে আসলে সহবত এবং মহব্বতের মানে একটা প্রকাশ। সেদিক থেকে দীপ্তি দত্তের আলোচনাটা থেকে আমি যেটা বুঝেছি, সম্ভবত জেন্ডার পলিটিক্স এবং পারফর্মেটিভিটি এই বিষয়টাকে উনি আনতে চেয়েছিলেন, এবং হয়তো বা আহ পেশির মধ্য দিয়ে যেরকম ভাবে ক্ষমতার প্রকাশ, হয়তো এটা উনি ইঙ্গিত করেছেন এটা একটা ম্যাসকুলিন পাওয়ার, ওরকম একটা জায়গা থেকে সেটাকে হয়তো বা উনি একভাবে নাকচ করেছেন কিংবা এটার প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করেছেন। তো আমার যেটা মূল মানে ভাবনা, সেটা আমার নিজের ভাবনা না আসলে। এইখানে আমরা দেখব যে আপনি সোহান শুরুতেই যে ভূমিকা দিয়েছিলেন, এখানটায় অনেকের নাম নিয়েছেন যে মোটামুটি যারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সুলতান নিয়ে। এখানে তো আমরা আজকে পারভেজ আলম এবং দীপ্তি দত্তের আলোচনা শুনলাম, এর বাইরেও আমার আগ্রহ ছিল মূলত যে মোস্তফা প্রথম, বিশেষ করে হচ্ছে যে 81 সালের দিকে ওনার যে সুলতানকে নিয়ে যে লেখা, বাংলার চিত্র ঐতিহ্য এবং সুলতানের সাধনা, এটা পরবর্তীতে বাঙালি মুসলমানের মন বইয়ের মধ্যেও মানে স্থান পায় সেইটা। এবং এরপরে আমরা দেখবো যে ধারাবাহিকভাবে ব্যাপকতর ভাবে সুলতান সংক্রান্ত ঢাকা শহরে এই অঞ্চলে একটা ইন্টেলেকচুয়াল রিসিপশন তৈরি হয়। তো এই রিসিপশনের মধ্য দিয়ে সুলতান যেভাবে নির্মিত হয়েছেন সেটা একটা দিক। আর অন্যদিকে সুলতান সম্পর্কে বর্তমানে এই সময়ে কিংবা পরবর্তীতে আরো যেসব আলোচনার বলা যেতে পারে আহ ধারা বইতে পারে, এরকম একটা মানে পরিস্থিতিও তৈরি হয়েছে। তো সেই দিক থেকে যা হয়েছে এর মধ্যে মোস্তফা একরকম ভাবে বলেছেন। মোস্তফার আলোচনা এবং বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, সেখানে আমরা দেখতে পাবো যে দেশজ আধুনিকতা এবং সুলতানের কাজ, এটা নিয়ে ওনার একটা বই আছে। এরপরে সৈয়দ নিজারের তো হচ্ছে যে বিউপনিবেশায়ন নিয়ে, ভারত শিল্পের উপনিবেশায়ন এবং বিউপনিবেশায়ন, পরিষ্কার ভাবেই হচ্ছে যে একটা পোস্ট কলোনিয়াল দৃষ্টিভঙ্গি থেকে সুলতান পাঠ এবং একটা মানে এই অঞ্চলের শিল্পকলার, বিশেষ করে ঔপনিবেশিকতার ফলে যে আধুনিক ক্ষেত্র তৈরি হয় শিল্প শিক্ষার, শিল্প চর্চার এবং শিল্প সমালোচনার, এরকম একটা বিস্তৃত প্রেক্ষাপট আমরা দেখি। এবং এরপরে আরো কিছু লেখা, সাখাওয়াত টিপুর লেখা আছে, আবুল মনসুরের লেখা আছে, হাসনাত আব্দুল হাইয়ের লেখা আছে। এবং এরপরে আমরা যদি আরো বিশেষভাবে বলি, মুস্তফা জামান যিনি আজকে আছেন, ওনার লেখা থেকেও আমি অনেকখানি অনুপ্রাণিত এবং ধার করে আসলে আমার ভাবনা চিন্তাগুলো বিভিন্নভাবে প্রকাশ করতে চেয়েছি। ওনার কমপক্ষে তিনটা লেখা আছে, যে কারণে আমার আসলে আলাপটাকে ভিত্তি দিবার জন্য এই কথাগুলো বলা প্রয়োজন হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা দেখবো যে ওনার যে তিনটা লেখা, এর মধ্যে যে লেখাগুলোর নাম যদি আমি উল্লেখ করি, সেটা হচ্ছে যে উম, আহ, একটা হচ্ছে যে রিফ্রেমিং লাল মিয়া, এটা একটা লেখা ছিল। এবং আবহমান সুলতান নিয়ে একটা ওনার লেখা ছিল। আহ, তো তার এই সব লেখালেখির ভেতর দিয়ে আমি যেটা বুঝেছি, সেটা হচ্ছে যে সুলতান সম্পর্কে প্রধানত প্রভাবশালী যে সমালোচনা আছে মুস্তফা এবং বি কে জাহাঙ্গীরের,
আহমদ ছফার আলোচনাটা অনেক বেশি ইতিহাস তাত্ত্বিক বলা যেতে পারে, একটা হিস্টোরিওগ্রাফিক একটা আলোচনা, এবং বাঙালি মুসলমানের কল্পনা এবং সৃজনশীলতা এবং এই প্রশ্নটা আছে, এবং গুরুত্বপূর্ণ ভাবে আছে হচ্ছে যে রেনেসাঁস শিল্পের সঙ্গে সুলতানের কাজকে মিলিয়ে পাঠ করার বিষয়। তো সেই দিক থেকে এখানে জাস্ট হয়তো বা সময় হবে না, শুরুতে আমি বলে রাখছি যে সুলতানের কাজকে রেনেসাঁসের সঙ্গে জড়িয়ে আলাপ করার মধ্যেও একটা আধুনিকতাবাদী প্রয়াস আছে। তো বাংলাদেশে সুলতান সমালোচনার বা সুলতানকে কেন্দ্র করে শিল্প সমালোচনার যে বলা যেতে পারে একটা যে সাব ডিসিপ্লিন গড়ে উঠেছে, বা একটা ইমার্জিং যে মানে একটা মানে বলা যেতে পারে ক্ষুদ্র জ্ঞানকাণ্ড বা উপজ্ঞানকাণ্ড গড়ে উঠেছে, সেইখানটাই দেখতে পাওয়া যাবে যে আধুনিকতার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা বিকে জাহাঙ্গীরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এমনকি মুস্তফা জামানের আলোচনায় দেখতে পাওয়া যাবে, সৈয়দ নিজারের আলোচনার মধ্যেও সেটা কোনো না কোনো ভাবে আছে। একদিকে দেখতে পাওয়া যাবে বিশেষ করে আহমদ ছফা এবং বিকে জাহাঙ্গীরের আলোচনায় খুব গুরুত্বপূর্ণ ভাবে আধুনিকতার ধারণাটা পাওয়া যায়। হ্যাঁ, যেটা হচ্ছে যে এক্সপ্লিসিটলি দিকে জাহাঙ্গীরের তো মূল মানে বলা যেতে পারে প্রেমিসটাই তৈরি হয়েছে আধুনিকতার চিন্তার মধ্য দিয়ে। অন্যদিকে আহমদ ছফার আলোচনায় সেটা আধুনিকতা খুব বড় ধারণা হিসাবে প্রকাশ্যে না এলেও তার যে পদ্ধতি, তার যে হচ্ছে যে প্রতিতুলনা করার যে ধরন, এবং যেভাবে উনি সাযুজ্য খুঁজেছেন পাশ্চাত্যের ইতিহাস থেকে এইখানে পূর্ববঙ্গে বা বাংলা অঞ্চলে বা ভারতবর্ষে, সেদিক থেকে দেখা যাবে যে আধুনিকতা একটা বড় ধারণা হয়ে গেছে, একটা টুল হয়ে উঠেছে সুলতানকে বিচার করার জন্য আর কি। সেদিক থেকে দেখা যাবে যে আমস এই আহমদ ছফার আলোচনাটাকে প্রথমেই মানে আমি জাস্ট মানে একটা জায়গায় ইয়ে করছি, এটা খুবই দরদ নিয়ে লেখা আলোচনা, এবং বলা যেতে পারে অ্যাপ্রিসিয়েট করা আলোচনা। সেই দিক থেকে এটা মানে খুবই পাওয়ারফুল ভাইটাল অ্যাপ্রিসিয়েশন। তো সেখানে আহমদ ছফা প্রধানত যেভাবে রেনেসাঁস মানবের যে ধারণার সাথে মিলিয়ে সুলতানের কাজের মধ্যে রেনেসাঁস শিল্পীদের যে বলা যেতে পারে আইডিয়াল যে ফিগার, সেটার মধ্যে দিয়ে বলতে পারা যাবে, যেটা পারভেজ আলম একরকম ভাবে বলতে চেয়েছিলেন যে আইডিয়াল মানবের ধারণা সম্ভবত ওইখান থেকে এসছে। তো এই যে মানবের আদর্শায়িত রূপের অনুসন্ধান, সেটা সুলতানের মধ্যেও ঘটেছে বলে আহমদ ছফার এক ধরনের সিদ্ধান্ত বা বিচার আমরা দেখতে পাই। তো সেখানে আমার যেটা মানে তর্ক একটা আহমদ ছফার এই সমালোচনার সঙ্গে, সেটা হচ্ছে যে রেনেসাঁসের যে শিল্পীরা তারা বলা যেতে পারে যে ধরনের কাজ আমরা দেখি প্রধানত যে আইডিয়ালাইজেশন আমরা দেখি, এবং আইডিয়ালাইজেশনের মধ্য দিয়ে এক ধরনের ইন্ডিভিজুয়েশনও দেখতে পাওয়া যায়, কিন্তু সেইখানটাই হচ্ছে যে অনেক বেশি ডিভাইন, এবং হচ্ছে যে বলা যেতে পারে এই ডিভাইন যেটা হচ্ছে যে মানুষ কিন্তু তাদের একটা দৈব মহিমা আছে এমন এক অরা নিয়ে হাজির হয়, যেটা সুলতানের মধ্যে কিন্তু নাই। সুলতানের এই ডিভাইনিটি ভিন্নভাবে আসছে খুব সাধারণ মানুষের মধ্যে, যেটা খুব ভালোভাবে আমরা দেখি যে শ্রমজীবী কিংবা কৃষিজীবী মানুষ, বা এখানকার গ্রাম সমাজের ভূমির কর্ষণ এবং ভূমির চাষাবাদের সাথে সম্পর্কিত মানুষজন হাজির হচ্ছেন, বা পারভেজ যেভাবে বলছিলেন যে গণের ধারণা। তো সেই গণ বা সেই মানুষেরা তারা হচ্ছে যে বরং হচ্ছে যে দৈব মহিমার বাইরে থেকে বর্জন করা বা দৈব মহিমা বিযুক্ত মানুষ, বরং হচ্ছে যে মানুষের অভ্যন্তরে কালেকটিভলি যে ডিভাইন ফোর্স আছে, যে ট্রান্সেন্ডেন্টাল ক্ষমতা আছে, সেটা আমরা দেখতে পাই। সেই দিক থেকে আহমদ ছফার এই রিডিং এর মানে এক পাশে সরিয়ে রাখার প্রয়োজন আমাদের আছে। আর আহমদ ছফার এই ধরনের রিডিং এর ক্ষেত্রে বলা যেতে পারে এটা প্রধানত হচ্ছে যে এইখানে ঔপনিবেশিকতার কারণে যে আধুনিকতা গড়ে উঠেছে, এবং এই আধুনিকতা শিল্পকে, সাহিত্যকে, সংস্কৃতিকে পাঠের ক্ষেত্রে যে ধরনের এটিটিউড বা মনোভঙ্গি গড়ে তুলতে সাহায্য করেছে, ওই মনোভঙ্গির ভেতরে থেকেই হচ্ছে যে আহমদ ছফা এই সমালোচনাটা করেন। বিশেষ করে আমরা পরে দেখতে পাবো যে 19 শতকের কলকাতা কেন্দ্রিক যে মানে রেনেসাঁস, যেটা মানে এক অর্থে বলা যেতে পারে আহ শিক্ষিত হিন্দু ভদ্রলোক এবং মধ্যবিত্ত শ্রেণীর যে হচ্ছে যে
শিল্প সাহিত্য সাংস্কৃতিক যে জাগরণ, এবং এর মধ্যে একটা প্রধান উপাদান ছিল হচ্ছে যে প্রাচীন ভারতীয় হিন্দু শাস্ত্রীয় বিষয়াশের পুনরুজ্জীবন। তো এই রিভাইভালিজম এবং হচ্ছে যে কলকাতার কেন্দ্রিক যে রেনেসাস বলে গণ্য যেটা হয়েছে, সেটা হচ্ছে যে এটা প্রধান দিক। ফলে এই রেনেসাস আর হচ্ছে যে গ্রেকো রোমান সিভিলাইজেশনের যে পুনরুজ্জীবন ঘটেছে, এই যে মানে গ্রেকো রোমান সভ্যতার স্মৃতির প্রতি যে নস্টালজিয়া, যে আবেগ, সেইটা আবার ইউরোপে নতুন করে বিশেষ করে চতুর্দশ শতকে যেভাবে সেলিব্রেটেড হয়েছে বা পুনরাবিষ্কৃত হয়েছে, সেইটা যে রেনেসাসের ধারা ধারণা এবং এনলাইটেনমেন্ট হয়ে আধুনিকতা এবং ঔপনিবেশিকতা, সাম্রাজ্যবাদ ইত্যাদির যে মানে একটা ঐতিহাসিক পরম্পরা তৈরি করেছে, সেটার সঙ্গে সম্পর্কিত, আবার অনেকখানি অসম্পর্কিত বটে। সেখানকার রেনেসাস অনেক ক্ষেত্রে ধর্মভাব যুক্ত হয়ে আবার একটা ধর্ম ভাব মুক্ত হওয়ার একটা প্রবণতা আছে। ঠিক একইভাবে কলকাতায় যে রেনেসাস, ওই রেনেসাসের প্রকল্পের মধ্যে প্রধানত যেটা আমরা দেখতে পাবো যে শাস্ত্রীয় পুনরুজ্জীবন। তো ওইটার ফলে মুস্তাফা প্রধানত ধরে নিয়েছেন যে এক ধরনের মানবের উত্থান ঘটেছে এবং মানবের আদর্শায়ন ঘটেছে। ফলে রেনেসাসের সূত্রে, ইউরোপীয় রেনেসাসের সূত্রে কলকাতার রেনেসাসকে মানে এক ধরনের ভায়া হয়ে মুস্তাফার এই বিচার সর্বাংশে আমরা গ্রহণ করব কিনা এই প্রশ্ন আমরা রাখছি। দ্বিতীয়ত হচ্ছে যে বিকে জাহাঙ্গীর সুলতানকে যেভাবে দেখতে চেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ ভাবে সেদিনও আমরা একটা আলোচনায় আমরা দেখেছিলাম, এটা মুস্তফা ভাই আবারও মানে উত্থাপন করেছিলেন। বিকে জাহাঙ্গীরের একটা প্রধান পাঠ হচ্ছে যে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে শ্রেণীর ধারণা এবং হচ্ছে যে উৎপাদন ব্যবস্থা এবং সেই উৎপাদন ব্যবস্থার সাথে শ্রমের সম্পর্ক এবং শ্রমের সাথে কৃষকের যে শরীরের সম্পর্ক, সেই সম্পর্কের যে অর্গানিক দিক আছে, জৈবিক দিক আছে, ওতপ্রোত যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে দেখছেন যে ভূমির সাথে কৃষকের সম্পর্ক হচ্ছে অর্গানিক। অথচ একটা আধুনিকদের মধ্যে একটা সাধারণ প্রবণতা হচ্ছে যে মার্কসিস্ট দৃষ্টিতে অনেকখানি বলা যায় যে এক ধরনের এলিয়েনেশন দেখি আমরা, শরীর এবং শ্রমের এলিয়েনেশনের মধ্য দিয়ে যে গ্রাম জীবন চিত্রিত হয় সেটা অনেকখানি হচ্ছে যে সিনিক বিউটিতে পরিণত হয়। তো সুলতানের কাজের মধ্যে ভূমির সাথে কৃষকের যে সম্পর্ক, সেইটা হচ্ছে যে দূরবর্তী মধ্যবিত্তের যে এক্সোটিসাইজেশনের একটা প্রবণতা আছে, সেটা সুলতানের মধ্যে অনুপস্থিত বলে উনি বিকে জাহাঙ্গীর সাব্যস্ত করেন। ফলে হচ্ছে যে ভূমিকেন্দ্রিক যে জনজীবন এবং ভূমি যে ধরনের দৃশ্যগত বাস্তবতা হিসাবে হাজির থাকে বা আমরা ভূদৃশ্য বলি, সেইটার সঙ্গে কাল্টিভেশনের মধ্য দিয়ে কৃষকরা এক ধরনের তাদের জীবন নির্মাণের একটা যুথবদ্ধ কাজ বা একটা বৈপ্লবিক ইন্টারভেনশনের মধ্য দিয়ে যাচ্ছে, ওই রকম একটা পাঠ হাজির করেন। সেইখানে দেখতে পাওয়া যাবে যে সেইখানেও হচ্ছে যে শেষ পর্যন্ত এই ব্যাপারটাকে যদি আমরা এক ধরনের সিদ্ধান্ত আকারে ফর্মুলেট করতে চাই বিকে জাহাঙ্গীরের সূত্রে, বিকে জাহাঙ্গীর ওইটাকেই বলবেন যে ইন্টারন্যাশনাল মডার্নিজমকে রিজেক্ট করার মধ্য দিয়ে একটা ইন্ডিজিনাস মডার্নিটিকে অ্যাকসেপ্ট করে নেন সুলতান। এবং এই দেশজ আধুনিকতা, এটা হচ্ছে যে একটা প্রধান দিক যেখানে শ্রম, শরীর এবং ভূমির একটা ওতপ্রোত জৈবিক সম্পর্ক, যেটা মধ্যবিত্তীয় শহুরে নাগরিক নস্টালজিয়ায় নির্মিত সিনিক বিউটির বিপরীতে থাকে। তো এই সূত্রে আমরা দেখবো যে মুস্তফা জামানের কাজের মধ্যেও, আলোচনার মধ্যে ওনার যে ডিসকার্সিভ এনগেজমেন্ট সুলতানের কাজের সঙ্গে, সেখানে আমি কমপক্ষে ওনার যে লেখালেখি এবং শিল্প সমালোচনা, সেটার মধ্যে সুলতানের সংক্রান্ত আলোচনার মধ্যে আমরা দেখতে পাবো যে তার ভাষ্যটা হচ্ছে যে উনি এইখানে আধুনিকতার ধারণা উনি ব্যবহার করেন, কিন্তু উনি এখানে দুই রকমের আধুনিকতাকে চিহ্নিত করেন। একটা হচ্ছে যে ভার্টিক্যাল মডার্নিটি, এবং ওনার ভাষায় পার্টিকুলারলি রিফ্রেমিং, লাল মিয়া ওই আলোচনার মধ্যে, মুস্তফা ভাই আছেন নিশ্চয়ই পরে এটা বলতে পারবেন আরো, সেটা হচ্ছে যে ভার্টিক্যাল মডার্নিটি আর একটা হচ্ছে হরাইজন্টাল মডার্নিটি। আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু বুঝেছি, যে
বিকে জাহাঙ্গীরের শিল্প সমালোচনার যে সমাজতত্ত্বীয় দিক, সমাজতত্ত্বীয় পরিপ্রেক্ষিত, এইটা মুস্তফা জামানের রিডিং এ এক ধরনের ডিকনস্ট্রাকশন ঘটেছে, এক ধরনের বিনির্মাণ ঘটেছে। সেইটা অনেকখানি মানে বুঝতে পারা যাবে একটা নতুন একটা ক্রিটিক্যাল এস্থেটিক রিডিং এ পরিণত হয়েছে। এইটা সম্ভব, আমার আন্দাজ হচ্ছে যে বিকে জাহাঙ্গীরের এক ধরনের দূরত্ব ছিল, যেহেতু নিজে উনি মানে প্রত্যক্ষভাবে শিল্পকলার চর্চা করেননি, কিন্তু তার মানে এই না যে শিল্পের পাঠ বা ভ্যালু জাজমেন্টে কেউ অংশ নিতে পারবেন না, আমরা অনেকে সেটা করি। সেইটা আমি বলছি না, বলছি যে মুস্তফা জামান তার প্রধান যে ডিসিপ্লিন এবং তার যে ওরিয়েন্টেশন এবং তার যে মনোভঙ্গি, সেইটা শিল্প সৃজনের যে মন্ডল থাকে এর ভেতর থেকে দেখা। ফলে শিল্পী হিসেবে এবং শিল্পের সমালোচক হিসেবে এটাকে এক ধরনের ক্রিটিক্যাল এস্থেটিক রিডিং এ উনি ডিকনস্ট্রাক্ট করেন, বিশেষ করে বিকে জাহাঙ্গীরের রিডিং এর সূত্রে। তো এই ডিকনস্ট্রাকশনের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে যেটা অনেক সময় মনে হবে আহমদ ছফা এবং বিকে জাহাঙ্গীরের শিল্প সমালোচনায় অনেকখানি আহমদ ছফার কাজটা আলোচনাটা যেমন অনেকখানি হচ্ছে যে হিস্টোরিওগ্রাফিক, এবং তার সুলতানের বিকে জাহাঙ্গীরের কাজ পার্টিকুলারলি ফ্রাঙ্কফুর্ট স্কুলের কিছু তাত্ত্বিক দ্বারা অনুপ্রাণিত হয়ে এটা অনেক বেশি একটা সোশিওলজিক্যাল বা অ্যানথ্রোপোলজিক্যাল রিডিং এ পরিণত হয়, এবং এখানে পলিটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে হাজির হয়, এবং সেই সূত্রে মডার্নিটি। তো সেইটার এক ধরনের ডিকনস্ট্রাকশন দিয়ে একটা এস্থেটিক রিসিপশন এবং ক্রিটিসিজম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মুস্তফা জামানের আলোচনায়। সেই সূত্রেই সমাজ হোক, ভূমি হোক, এবং কৃষকের ধারণা এবং তাদের কাজ, সেগুলা উনি এনগেজ করেন। সেদিক থেকে উনি একটা হরাইজন্টাল মডার্নিটির ধারণাকে সামনে আনেন, যেটার মধ্য দিয়ে হচ্ছে যে ভূমির সাথে কৃষকের যে জৈব সম্পর্ক, সেই সম্পর্কের মধ্য দিয়ে সুলতানের কৃষকরা যে ইন্টারভেনশন চালান এবং যে সুলতান তার যে ইমাজিনেটিভ ওয়ার্ল্ড তৈরি করেন, এইটাকে একটা পর্যায়ে উনি যেটাকে বলেন যে একটা ক্ষুদ্র গ্রাম সমাজের যেন হচ্ছে যে রূপক হয়ে ওঠে। কখনো কখনো সেই গ্রাম সমাজকে তিনি সাব্যস্ত করতে চেয়েছেন যে এটা হচ্ছে যে এক ধরনের জাতি রাষ্ট্রের রূপক, যেখানে হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে থাকা ব্যবস্থাগত যে অসমতা এবং এখানকার যে বৃহৎ জনগোষ্ঠী, পার্টিকুলারলি যারা উৎপাদনে যুক্ত, উৎপাদন করে, ফসল ফলায়, খাদ্যের যোগান দেয়, তাদের হচ্ছে যে তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, কালেকটিভ আনকনসিয়াস ডিজায়ার, সেইটা হচ্ছে যে একটা এমন এক নয়া রাষ্ট্র নির্মাণ করে যেখানে মধ্যে হচ্ছে যারা উৎপাদক, যারা হচ্ছে যে অথচ হচ্ছে যে বিদ্যমান ক্ষমতা কাঠামোতে এক ধরনের অধস্তন, তাদের একটা উত্থান বা পুনরুত্থান ঘটে। সেই সূত্রে আমরা দেখতে পাই যে একটা হরাইজন্টাল মডার্নিটি নিয়ে আলোচনা করেন। তো মুস্তাফা জামানের ক্রিটিসিজমের মধ্যে একদিকে আধুনিকতা সম্পর্কে একটা সংশয় এবং হচ্ছে যে একটা ক্রিটিক্যাল রিজেকশন এবং এনগেজমেন্ট দুটোই আছে আর কি। এইভাবে মিলিয়ে আমরা দেখতে পাবো যে একটা পরিস্থিতি আছে সুলতান পাঠ এর ক্ষেত্রে। তো এই সবকিছু মিলিয়ে আমরা বাংলাদেশে এবং সৈয়দ নিজারের আলোচনায় উপনিবেশনের ভিত্তিতে এক ধরনের হচ্ছে যে আধুনিকতার নাকচকরণ, সেটাও আমরা পাই। আবার হচ্ছে যে তিনি সুলতানকে যেভাবে বিচার করেন, সেই জাজমেন্টের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে সেটাও একটা বলা যেতে পারে ঔপনিবেশিক জ্ঞানকাণ্ড দ্বারা উৎপাদিত পদ্ধতি অনুসরণ করার মধ্য দিয়ে। ফলে পদ্ধতিগত দিক থেকে এটা একরকমের মানে একটা মডার্নিস্ট জ্ঞানকাণ্ডের সঙ্গেও সংযুক্ত। ফলে একটা আমরা দেখবো যে একটা ডমিনেন্ট যে ডিসকোর্স গড়ে উঠেছে সুলতান রিডিং এর ক্ষেত্রে, এইটা মানে খুব মানে ভাবে নিঃসংশয়ে বলা না গেলেও বলা যেতে পারে এটা একটা মডার্নিস্ট একটা মানে ডিসকোর্স গড়ে উঠেছে সুলতান পাঠের ক্ষেত্রে। তো এই আধুনিকতাবাদী জ্ঞানকাণ্ড
আমি বলবো না, বিশেষ করে মুস্তফা জামান এবং সৈয়দ নিজারের মধ্যে তো আধুনিকতাবাদের সমালোচনা এবং ক্ষেত্র বিশেষে সেটার সাথে দূরত্ব রক্ষা করার ব্যাপার আছেও, কিন্তু মনে রাখতে হবে যে এখানকার কোনো আলোচনাই আমরা বিশুদ্ধ খাঁটি ভাবে করতে পারি না আর কি। আমার কাছে মনে হয় সবকিছুই একটার সাথে আরেকটা জড়িয়ে যায়। বলে এই যে বিশেষ করে হোমিকে ভাবার ধারণা যদি আমাদের আবার মনে রাখি যে এখানকার যে কোনো ধরনের লিটারেচার হোক, আর্ট হোক, এমনকি আমরা যখন সুনির্দিষ্ট সাহিত্য শিল্পের অভিব্যক্তি নিয়ে আলোচনা করি, সেটার মধ্যে এক ধরনের হাইব্রিডাইজেশন, এক ধরনের ইমপিউরিটি তো থাকেই। ফলে ওই অশুদ্ধতা বা অসমসত্ব বাস্তবতাটা মনে রেখে আমি বলছি যে একটা স্থূলভাবে হলেও আমরা বলতে পারি যে এটা একটা আধুনিকতাবাদী প্যারাডাইম গড়ে উঠেছে সুলতান পাঠের ক্ষেত্রে। তো আমার একটা জাস্ট হচ্ছে যে মানে সংকোচ নিয়ে যে প্রস্তাব, সেটা হচ্ছে যে সুলতান পাঠের ক্ষেত্রে আমরা আধুনিকতাবাদের এই প্যারাডাইমকে অতিক্রম করতে পারি কিনা, যে অতিক্রমের মধ্য দিয়ে আমরা ভিন্নভাবে দেখার একটা সুযোগ। সেদিক থেকে হচ্ছে যে একটা দিক হচ্ছে যে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে বিশেষ করে লালনিয়ান এপিস্টেমোলজি দিয়ে যদি আমরা দেখতে পাই। এখন লালনিয়ান এপিস্টেমোলজি বলতে লালনের যে গান, ভাবধারা, ফরহাদ মজহারের যে আলোচনা আছে, ভাব আন্দোলন এবং ইত্যাদি, পরবর্তীতে মানে পরবর্তী সময়ে সাম্প্রতিক কালে লালন সংক্রান্ত যে লেখালেখি, এমনকি আব্দুল মান্নানের আলাপ আলোচনা এবং প্র্যাক্সিস অর্থে লালনের গান ঢাকা শহরে উপস্থাপন করা, নতুন করে এনগেজ করা, ইত্যাদির মধ্য দিয়ে এক ধরনের জ্ঞানকাণ্ড আমরা কিছুটা আমরা সাব্যস্ত করতে পারি, আবার কিছুটা আন্দাজ করেও আমরা আপাতত আলাপ চালাতে পারি। সেটা হচ্ছে যে যদি আমরা সুলতানের কাজকে সর্বসাধন সিদ্ধি ভিত্তিক একটা মানে হিসাবে আমরা মানে এই নমুনার উপরে দাঁড়িয়ে যদি আমরা বিবেচনা করতে পারি, তাহলে হয়তো বা আরেকটা ভিন্নভাবে পাঠ হাজির করতে পারে, যেটা প্রচলিত বিদ্যমান গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর পাশাপাশি দাঁড়াতে পারে সুলতানের আলোচনা। সেই দিক থেকে হচ্ছে যে আমার যে প্রস্তাব হচ্ছে যে সেখানে সহজ মানুষের ধারণাটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, আমরা যদি দেখি যে ধরেন বলি যদি যে আধুনিকতাবাদ ব্যাপারটা কি আমরা সবাই জানি, বিশেষ করে হচ্ছে যে এনলাইটেনমেন্টের সূত্রে যে হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, এটা সম্ভবত মানে 18 শতকের একদম শেষের দিকে ইমানুয়েল কান্টের লেখা, এবং হচ্ছে যে পরে প্রায় মানে অনেক পরে সেটা বিংশ শতাব্দীতে আবার দেখতে পাবো আমরা যে মিশেল ফুকো কিন্তু একই নামে আরেকটা লেখা লিখছেন যে এনলাইটেনমেন্ট কি। সেইখানে খুবই ভালো পর্যালোচনা করেছেন ফুকো। তো ফুকুর সূত্রে এবং এনলাইটেনমেন্ট নিয়ে যে কান্টের যে লেখাটা, ওগুলো পাঠ করে আমরা সহজভাবে বুঝতে পারি যে না আধুনিকতাবাদ যেভাবে আমি আধুনিকতা নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের হচ্ছে যে সাধারণ অর্থে কিংবা আমরা সহজভাবে যেভাবে বুঝি, সেটাকে মানে সরিয়ে বরং একটা ডিসকোর্স হিসাবে, একটা চিন্তা করার পদ্ধতি হিসাবে আমাদের জীবনযাপনের কাজের ধরনগুলোর মধ্যে একাডেমিক্যালি যে সূত্রগুলো আমরা খুঁজে পাই, সেইটার সূত্রে মডার্নিজম যে অর্থে আমরা ব্যবহার করি, সেই অর্থে যদি আমরা দেখি একটা আইডিওলজিক্যাল একটা মানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হিসেবে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে সহজভাবে বললে বুঝতে পারা যাবে যে একটা রেশনালিজম, এটা এক অর্থে পরিষ্কার ভাবে। ফলে হচ্ছে যে মানুষকে রেশনাল বিইং হিসাবে দেখার যে ব্যাপার, সেটা হচ্ছে যে সহজভাবে হচ্ছে যে আধুনিকতাবাদ। তো সেই দিক থেকে দেখতে পাওয়া যাবে যে যুক্তিশীল প্রাণী হিসাবে মানুষকে গণ্য করে তার যে ইমেচিউরিটি আছে, তার যে অপরিপক্কতার দশা, বলে এই অপরিপক্কতার দশা সে কিভাবে অতিক্রম করতে পারে? সে অতিক্রম করতে পারে তার নতুন নৈতিক ব্যবস্থা তৈরি করার মধ্য দিয়ে, নতুন রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করার ভেতর দিয়ে, নতুন বৈজ্ঞানিক চিন্তন প্রণালী তৈরি করার ভেতর দিয়ে। ফলে এটা হচ্ছে যে একটা পরিষ্কার ভাবে হচ্ছে যে এমন এক হিউম্যান বিইং কে হাজির করা হচ্ছে, এমন এক মানে হিউম্যান সাবজেক্টিভিটি হাজির হচ্ছে, যে হচ্ছে যে স্পষ্টভাবে হোমো রেশনালিস, একটা যুক্তিবাদী সত্তা। হ্যাঁ, এর মধ্যে কিছু তার অন্তর্দ্বন্দ্ব আছে, বিরোধ আছে, কারণ তার সতত তার একটা সংগ্রাম, বাধ্যবাধকতা, একটা কম্পালশন এর মধ্যে থাকে, যে হচ্ছে যে তার এই ইমেচিউরিটি, তার অপরিপক্কতার দশাকে তার অতিক্রম করে যেতে হবে। এই অতিক্রমের প্রক্রিয়ার ভেতর দিয়েই সে প্রগতি অর্জন করে। তো এইভাবে একটা যুক্তিশীল
একটা জাস্ট একটা রেশনাল বিইং হিসাবে মানুষকে পর্যবেসিত করার মধ্য দিয়ে যে নয়া সাবজেক্টিভিটি আধুনিক জমানায় তৈরি হয়েছে এনলাইটেনমেন্ট পরবর্তী, এই সাবজেক্টিভিটি কিন্তু আমরা পূর্ববর্তী কিছু আলোচনার মধ্যে আমরা দেখেছি, পারভেজ আলমের আলোচনায় বিশেষ করে কিছুটা আসে যে, তো এই সাবজেক্টিভিটির মধ্য দিয়ে যে রেশনাল বিইং হিসাবে আমরা হিউম্যান বিইং কে দেখি, সেইখানে পরিষ্কারভাবে কার্টেসিয়ান যে ডিকোটমি আছে যে বিইং কে দ্বৈত করে ফেলা, হ্যাঁ, যেখানে হচ্ছে যে তার যে থিঙ্কিং এবং তার যে বডিলি যে এক্সিস্টেন্স, এই দুইটাকে আলাদা করে ফেলা, ফলে বডি এবং মাইন্ডকে আলাদা করে ফেলার ভেতর দিয়ে এক মানুষকে একটা থিঙ্কিং সাবজেক্টে পরিণত করা হয়েছে। তো এই দিক থেকে আমরা দেখতে পাবো যে আধুনিকতাবাদের যদি এইটা হয় একটা প্রধান মানে দিশা, যেটা দিয়ে আমরা বুঝতে পারি সরলভাবে, আমি মানে অনেক জটিলতাকে এড়িয়ে এইভাবে যদি এটা বুঝতে চাই, তাহলে দেখবো যে সুলতানের কাজ যে মানুষ থিঙ্কিং সাবজেক্ট হিসাবে হাজির হচ্ছে না, মানুষ বরং হচ্ছে পারফর্মিং সাবজেক্ট হিসাবে হাজির হচ্ছে, ঠিক যেভাবে লালনিয়ান এপিস্টেমোলজিতে আমরা পাই, যেখানে আমরা দেখতে পাবো যে ধরেন মানুষ হচ্ছে সেই মানুষ যে তার জ্ঞান চর্চা করতেছে তার সঙ্গীত থেকে আলাদা না করে, অর্থাৎ তার ডান্সিং, তার হচ্ছে তার সিঙ্গিং এবং একই সঙ্গে অর্থাৎ তালাম আকারে সে যা উৎপাদন করছে। লালন লালন যখন গান করতেন, নাচতেন, তখন উনি বলতেন যে আমার পোনা আসতেছে দর দর আয়। ফলে এই যে মানে সে করতেছে কিন্তু তার আত্মতত্ত্ব অন্বেষণ, কিন্তু তার শরীর নৃত্যশীল, নৃত্যপর, সে সঙ্গীত, সে গান মুখর, এবং এটা তার টোটাল তার যে এক্সপ্রেশন সেটা নির্মাণ করতেছে, যেখানে তার কলা এবং হচ্ছে যে তার জ্ঞান আলাদা না, অর্থাৎ কালাম উৎপাদন করছে, কালাম সৃজন করছেন উনি, কিন্তু সেটা গানের মধ্য দিয়ে, নাচের মধ্য দিয়ে, সুরের মধ্য দিয়ে। এইখানে মানুষ হচ্ছে যে অনেক বেশি অদ্বৈত। তাহলে এই যে অদ্বৈত মানুষ, যে হচ্ছে যে পশ্চিমা আধুনিকতাবাদী এক থিঙ্কিং সাবজেক্টের বিপরীতে অবস্থান নেই, পারফর্মিং সাবজেক্ট হিসেবে, যে একটা পারফর্মেটিভ বিইং হিসাবে আছে, যে সবই করে। তো সেই দিক থেকে আমার প্রস্তাব হচ্ছে যে যে এরকম একটা সুযোগ আছে সুলতানের কাজকে, সুলতানের মানুষদেরকে দেখার, যেখানে হচ্ছে যে মানুষেরা হচ্ছে যে পারফর্মিং সাবজেক্ট, হ্যাঁ, যে হচ্ছে যে বিদ্রোহ করছে, যে হচ্ছে যে কাজ করতেছে। এইখানে কিন্তু হচ্ছে যে মডার্নিস্ট যে লেজার কালচার নাই, হ্যাঁ, এইখানে হচ্ছে যে পারভেজ এটা ইঙ্গিত করেছিলেন দীপ্তির একটা আলোচনার প্রতিক্রিয়ায়, যে লেজার, আমি যেভাবে বুঝেছি বা বলতে চাই সেটাকে রিফ্রেজ করে, তো এই যে অবসর বিনোদনের সংস্কৃতির বাইরে একটা টোটাল জীবন, হ্যাঁ, একটা সামগ্রিক জীবন, যে জীবনের মধ্যে সকল কিছুরই উপস্থিত আছে, সংগ্রামও আছে, দ্রোহ আছে, এবং তার একটা পারিবারিক জীবন আছে, তার হচ্ছে যে মাঠে গিয়ে হচ্ছে যে সে যে লড়াই করছে, কাজ করছে, সেই সব মিলিয়ে একটা জীবন। তো এইখানে আমরা দেখতে পাবো যে এই পারফর্মিং সাবজেক্ট, এইটার একটা মানে উপস্থিতি। তো এই পারফর্মিং সাবজেক্টের মধ্য দিয়ে হচ্ছে যে আমরা দেখবো যে থিঙ্কিং সাবজেক্টের নাকচকরণ দেখতে পাই আমরা। তো সুলতানের মানুষেরা সহজ মানুষ বলতে আমি বলতে চাইছি যে সেই মানুষ যারা হচ্ছে যে কেবলমাত্র হচ্ছে যে এই আধুনিক যে নানান ধরনের অ্যাপারেটাস আছে, সেই কৃত কৌশল, মানে এটা হতে পারে একটা বড় ক্ষমতাবান কাঠামো, হ্যাঁ, হতে পারে জ্ঞান কাঠামো, হতে পারে ক্ষমতা কাঠামো, হতে পারে রাষ্ট্র কাঠামো, হতে পারে ইত্যাদির বাইরে মুক্ত এক মানুষ যে এগুলাকে অস্বীকার করে বাইরে 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 বিচরণ করছে, বা তার যে জমিন আছে, যে জমিনে সে এই মানুষেরা বেঁচে আছে, সেই জমিনটা এমন এক কল্প ভুবন হয়ে উঠছে, এমন একটা ফিকটিভ বা ইমাজিনেশনের মধ্য দিয়ে সৃজিত জগৎ, যে জগতের মধ্যে সে এই ধরনের বশীভূত, এই ধরনের মানে বশীভূত দমিত অবস্থা থেকে মুক্ত, যেটা ফোকোর ধারণাতে আমরা পাই ডোসাইল বডি। তো ডোসাইল বডি, এই যে বশীভূত শরীর, এই শরীর আর বশ্যতা মানছে না, ফলে বশ্যতাকে অতিক্রম করা যে শারীরিক দশা, যে হিউম্যান কন্ডিশন, যেটা হচ্ছে যে উৎপাদন মুখর, যেটা সৃষ্টি মুখর, যেটা লড়াইয়ে উত্থানশীল, ওরকম মানুষ আমরা দেখি। ফলে হচ্ছে যে এটা পরিষ্কার ভাবেই হচ্ছে যে এমন একটা শরীর যেটা হচ্ছে যে যেটার সঙ্গে লালনিয়ান যে সহজ মানুষ, আমি ওইটাই বলতে চাই, ওই শরীর হচ্ছে যে এটা হচ্ছে যে একই সঙ্গে শুধু অ্যানথ্রোপোসেন্ট্রিক না, কেবলমাত্র মানুষের শরীর, কিন্তু এটা কেবলমাত্র মানুষের শরীর না, যেটা হচ্ছে যে তার প্রাণ, প্রকৃতি, পরিপার্শ্ব ভূমি এবং স্বপ্ন, তার যাপিত বাস্তবতা, সবগুলোর সঙ্গে মিলিয়ে এক শরীর, যে মানুষ হচ্ছে যে এই বশীভূত অবস্থা থেকে অতিক্রম করা, ট্রান্সেন্ডেন্ট
হয়ে গেছে, একটা তুরীয় ধর্মা শরীর আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথ যেটা ট্রান্সেন্ডেন্টালের বাংলা করেছেন তুরীয় ধর্মা, যেটা হচ্ছে যে তার এই নিগৃহীত প্রাত্যহিক বাস্তবতাকে অতিক্রম করা একটা শরীর, যে আবার প্রাত্যহিক জীবনকে পুনরায় নির্মাণ করছে। হ্যাঁ, তো ওই রকমের একটা শরীর আমরা দেখতে পাই। তো এই পরিস্থিতিতে এরা হচ্ছে যে এইভাবে হচ্ছে যে একটা সহজ মানুষের আমরা রূপ খুঁজতে পারি সুলতানের কাজের মধ্য দিয়ে, যেটার সাথে মিলিয়ে বলা যেতে পারে 1947 সালে একজন খুব বিখ্যাত মানে বলা যেতে পারে নাট্যকবি তাত্ত্বিক আন্তোনিও আর্তুদ, যে তার হচ্ছে যে 1947 সালে একটা রেডিও প্লে লিখেছিলেন, টু হ্যাভ ডান উইথ দ্য জাজমেন্ট অফ গড। সেইখানে উনি প্রথম ওই শব্দবন্ধ ফ্রেজটা ব্যবহার করেন, বডি উইদাউট অর্গানস, যেটা হচ্ছে যে পরবর্তীতে দেখতে পাওয়া যাবে যে দলুজ এবং গতারি এটাকে ব্যবহার করছেন বডি উইদাউট অর্গানস এই হিসাবে। তো সেটা কিরকম, যেটা হচ্ছে যে আর্তুদের ওই নাটকের মধ্যে যেটা ছিল যে পরিষ্কার ভাবে হচ্ছে যে এমন এক শরীর, যে শরীর কাঁপবে, যে শরীর চিৎকার করবে, যে শরীর হচ্ছে যে কোনো কিছু মানবে না, হ্যাঁ, যে শরীর হচ্ছে যে তার যুক্তি শৃঙ্খলায় নির্মিত ভাষাকে অতিক্রম করে একটা ও মুক্ত শরীর হয়ে উঠবে। হ্যাঁ, যেখানে তার হচ্ছে যে তার সমস্ত অর্গানগুলোই হচ্ছে যে একটা মানে এমন একটা প্রাণময় শরীরে পরিণত হবে, যেটা যে অর্গানগুলো আর হচ্ছে যে কোনো ধরনের কাঠামো ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রিত না। তো ওই রকম একটা শরীর, যে শরীর পুরো শরীরটাই হচ্ছে যে ভাষাময় ব্যক্ত, যেটা কেবলমাত্র হচ্ছে যে মানে এটা এটা সেমিওটিক বডি না আর কি বলা যেতে পারে, অর্থাৎ এটা চিহ্নিত হইতে পারে না, চিহ্ন তৈরি করে যে অর্থ তৈরি করার যে ভাষাভিত্তিক যে সিম্বলিক যে অর্ডার, ওইটার বাইরে, সিম্বলিক অর্ডারের বাইরে থাকা এক শরীর। হ্যাঁ, তো এই শরীর আমরা কিন্তু সুলতানের মানে কাজের মধ্যে দেখতে পাবো। তো ঠিক ওই শরীরকেই পরবর্তীতে দেখতে পাওয়া যাবে যে একজন কবি, একজন থিয়েটার শিল্পী যেভাবে মানুষকে নতুন একটা বলা যেতে পারে রূপে কল্পনা করেছেন, সেটাকে দলুজ এবং গতারি হচ্ছে যে দেখতে চেয়েছেন, বিশেষ করে মডার্ন ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস ক্রিটিক করার মধ্য দিয়ে দেখতে চেয়েছেন যে এই শরীরের হচ্ছে যে সেই ক্রিটিকটা কি, যেখানে হচ্ছে দেখতে পাওয়া যাবে যে মডার্ন সাইকো অ্যানালিসিস, যেটা ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস, সেটা হচ্ছে যে ডিজায়ার কে গুরুত্বপূর্ণ করে তুলেছে, এবং যেখানে তার যে ঘাটতি, তার যে অভাব বোধ, সেটা হচ্ছে যে একটা মানে একটা সমস্যা, যেটা যে কারণে রিপ্রেস রিটার্ন করতে হয়, ওই রকম একটা বাধ্যবাধকতা বাস্তবতার মধ্যে থাকে। কিন্তু দলুজ এবং গতারিরা বলেন যে হচ্ছে যে এই অভাব বরং অভাব না, বরং এটা একটা প্রোডাক্টিভ ফোর্স, একটা একটা নতুন এনার্জি হিসাবে মানুষের মধ্যে থাকে, যে হচ্ছে যে কাঠামোকে, ব্যবস্থাকে এর বাইরে এসে হচ্ছে যে এই শরীর হচ্ছে যে কাজ করতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে যে অর্ডার্ড বডি না, যেটা হচ্ছে যে বডি উইদাউট অর্গানস, অর্গানগুলো অর্গানিজমের সঙ্গে সম্পর্কিত থাকে। তো সেইখানে সেই অর্গান এবং অর্গানিজমের এই সম্পর্কের বাইরে এসে যে শরীর হচ্ছে যে অন্যভাবে হচ্ছে যে ট্রান্সেন্ড করে একটা নতুন বাস্তবতা হয়ে উঠে, সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আমারও প্রস্তাব মানে ভাবতে পারছি এইভাবে যে হচ্ছে যে এই যে লালনিয়ান জ্ঞান কাণ্ড দিয়ে আমরা সহজ মানুষের ধারণা দিয়ে যদি আমরা সুলতানকে দেখি, যেখানে পারফর্মিং সাবজেক্ট, হ্যাঁ, সুলতানের মানুষেরা, আর অন্যদিকে হচ্ছে যে যদি আমরা দেখি যে আর্তুদের যে এই যে ধারণা, হ্যাঁ, যেটা হচ্ছে যে একটা মুক্ত শরীর, যেটা হচ্ছে যে এবং দলুজ এবং গতারি সেম একইভাবে একটা দার্শনিক, রাজনৈতিক এবং নৈতিক এক শরীর, এথিক্যাল বিইং হিসাবে হাজির করছেন, যারা হচ্ছে নিত্য তার টেরিটরিকে অতিক্রম করে, হ্যাঁ, ডিটেরিটোরিয়ালাইজ করে, এবং হচ্ছে যে এর মধ্যে দিয়ে এমন একটা রিটেরিটোরিয়ালাইজেশন ঘটে, ওইটাকে আবার অতিক্রম করে ফেলে, করে একটা লাইন অফ ফ্লাইট, একটা সবসময় একটা উড়াল রেখার মধ্যে থাকে, একটা উড্ডয়নের মধ্যে থাকে। হ্যাঁ, ক্রমাগত হচ্ছে যে বদলাতে থাকে, হ্যাঁ, কোনো ধরনের ফর্মের মধ্যে থাকতে চাই না। তো ওরকম একটা সাজুজ্য আমরা খুঁজতে পারি। তার মানে হচ্ছে যে একই সঙ্গে আমরা পশ্চিমা আধুনিকতাবাদী এই যে বড় ডগম্যাটিক এই যে ডিসকোর্স আকারে আমরা যে
ভাবে আমরা দেখি মডার্নিজমকে, সেইটা যে ধরনের মানুষকে প্রস্তাব করে একটা থিঙ্কিং সাবজেক্ট হিসেবে, আমি এইভাবে যদি দেখছি, ফলে হচ্ছে যে দেখা যাবে যে পশ্চিমের মধ্যেই আবার হচ্ছে নানান সময়ে এই ধারণার বিরোধিতা আছে। হ্যাবারম্যাসদের থেকে শুরু করে কিন্তু এই বিরোধিতাগুলোর চিহ্ন আমরা খুঁজে পাই। তো সর্বশেষ বিশেষ করে হচ্ছে যে শরীরের ধারণা যে গুরুত্বপূর্ণ একজনের কাছে, আর্তুদ, এবং আর্তুদ থেকে যদি দলুজ আমরা দেখি একজন কবি থেকে দার্শনিকের মধ্যে কিভাবে রূপান্তরিত হচ্ছে, সেটার সাথে আবার একই সঙ্গে আমরা দেখবো যে এখানকার প্রাগাধুনিক বা প্রাক ঔপনিবেশিক যে শক্তিশালী যে ধ্যান ধারণাগুলো আছে, যেটা ভিন্নভাবে কলোনিয়াল মডার্নিটিকে এবং মডার্নিজমকেও এবং হচ্ছে যে সেই সূত্রে শিল্পকে দেখার, পাঠ করার, এমনকি শিল্প সৃজনের যেসব অ্যাটিটিউড তৈরি হয়েছে, সেইগুলাকে মোকাবেলা করার, এনকাউন্টার করার, এনগেজ করার একটা পন্থা আমরা খুঁজতে পারি, যেটা একই সঙ্গে হচ্ছে যে এখানকার লালনিয়ান জ্ঞানকাণ্ডের সঙ্গে সম্পর্কিত, আবার একই সঙ্গে পশ্চিমে বিকশিত নানান ধ্যান ধারণাকে সম্পর্কিত করে আমরা দেখি যে একটা মুক্ত মানুষ, সহজ মানুষ, যারা হচ্ছে যে এই রকমের একটা জায়গায় মানে হাজির হয় আর কি, এই সহজ মানুষের। আমি জাস্ট কয়েকটা জিনিস এখানটায় একটুখানি আমি একটা জায়গায় একটু পড়তে চাচ্ছি, যে আমার একটা পুরনো লেখা থেকে, যে সুলতানের মানুষেরা রাজনৈতিক আত্মতত্ত্বের অধিকারী, বিদ্রোহে উত্থানশীল সুলতানের মানুষেরা লালন ফকিরের ভাব চর্চারত সেই খেপার মতন একটি কার্যকর প্রশ্ন উত্থাপন করে, খেপা, তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? মানুষের কোথাও যাওয়ার আগে কেবল প্রশ্ন নয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সর্বসাধন সিদ্ধ হয় তার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। ফলে লালনের আত্মতত্ত্ব অনুযায়ী মানুষের একটি সর্বনাম হলো খেপা। এখন হচ্ছে যে খেপা, এই খেপাদের আমরা দেখতে পাই সুলতানের কাজে। হ্যাঁ, ফলে এই যে খেপা, ক্ষিপ্ত হওয়া, বিদ্রোহ করা, ফলে ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করা, এবং তার যে নতুন যে তার যে আত্মতত্ত্ব, নিজেকে জানা, এবং সেই আত্ম কিন্তু এই সেলফ কিন্তু একান্ত সেলফ না, এই সেলফ হচ্ছে যে অপরাপর সমস্ত কিছুকে অঙ্গীভূত করে কিংবা আত্মসাৎ করে কিংবা আত্মস্থ করে কিন্তু সেলফ হয়ে ওঠে। এই সেলফ বলা যেতে পারে সেলফ, সেটা হচ্ছে যে এক ধরনের হচ্ছে যে অনেক সেলফের সমষ্টি, সমবায়, একটা যূথবদ্ধ নিজ সত্তা, আত্মসত্তা, যেটা অপর। অপর বলতে আমরা বলতে পারি যে প্রাণ, প্রকৃতি, মানুষ সহ আর সমস্ত কিছুকে মানে গ্রহণ করে নি। ফলে এই বিদ্রোহী খেপা সহজ মানুষ আমরা যেভাবেই বলি না কেন, একই সঙ্গে এথিক্যাল বিং, এরকম একটা, আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিতে চাই। ধরেন চর দখলের যে ছবিটা আছে সুলতানের, এটা আমি অন্যদের মতন যদি আমি একটু প্রেজেন্ট করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো সেখানে আপনি দেখবেন যে এখানে প্রত্যেকেই হচ্ছে যে ক্ষিপ্ত, লড়াইরত, কিন্তু তানভীর, ইন্টারেস্টিংলি ওই যে চর এখানে কিন্তু, দখলের ছবিটা একটু সামনে নিয়ে আসো আর কি, তাহলে সুবিধা হবে। তো সেখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে যে ওখানে কিন্তু ওই রকম ভাবে কোনো প্রতিপক্ষ নাই। এখন এই যে প্রতিপক্ষ নাই, রক্তপাতহীন, প্রতিপক্ষহীন, কিন্তু আবার সবাই লড়াইয়ের মধ্যে আছে, এই যে ইন্টারেস্টিংলি খুবই পোয়েটিক্যালি, খুবই ইমাজিনেটিভ একটা ছবি, যা আমাদেরকে মুখোমুখি করে আরো আরো অনেক ভাবনায়। ফলে এই দিক থেকে দেখতে পাওয়া যাবে যে এই মানুষেরা বিদ্রোহের রত, কিন্তু একই সঙ্গে এথিক্যাল বিং, যে একটা নির্দিষ্ট প্রতিপক্ষ সাব্যস্ত না করে এমন এক বিমূর্ত ব্যবস্থাকে অল্টার করতে চায়, নস্যাৎ করতে চায়, করে একটা নয়া অর্ডার তৈরি করে। এই অর্ডারটা তৈরি করার যে ব্যাপার, সেইখানে আমি দৃষ্টি আকর্ষণ করব যে এইটা কেবলমাত্র রিয়েলিজম দিয়ে বোঝা সম্ভব না। এইটাকে বরং হচ্ছে যে আমরা বলতে পারি যে এটা একটা রিয়েল কন্ডিশন, যেটা হচ্ছে যে জায়গায় পৌঁছানো সম্ভব, সহজ মানুষ যেখানে পৌঁছে, যেখানে এমন একটা কল্প ভুবন সৃজন করে, যেখানে হচ্ছে যে বিদ্রোহের অ্যাক্ট দিয়ে, হ্যাঁ, অ্যাক্ট অফ রিবিলিয়ন বা হচ্ছে যে রেভেলাস অ্যাক্ট দিয়ে, রেভলিউশনারি অ্যাক্ট দিয়ে এটা তৈরি হয়। ফলে এইটা খুবই গুরুত্বপূর্ণ সুলতানের কাজে, যেখানে আমরা হরহামেশাই ব্যক্তি বিদ্বেষে বা ব্যক্তি আইকনে সীমাবদ্ধ করে ফেলি। তো এইটা খুব ইন্টারেস্টিং যে প্রতিপক্ষ আসলে কোনো ব্যক্তি বা ব্যক্তি চরিত্র না, এটা একটা ব্যবস্থা, এবং এটা কৃত্রিম, ফলস, যেটা ভেঙে পড়তে পারে, এবং এটা কৃষকদের ইন্টারভেনশনের মধ্যে, রেভলিউশনারি অ্যাক্টের মধ্য দিয়ে, ফলে ক্রিয়ার মধ্য দিয়ে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা, কাজ, যেটা হয়তো বা দীপ্তি বলতেছিলেন যে কর্মযোগী মানুষ থেকে আলাদা করে ফেলা, কিন্তু এই কর্ম কিন্তু হচ্ছে যে একটা টোটাল অ্যাক্ট, যে টোটাল অ্যাক্টের মধ্য দিয়ে একটা একটা ট্রান্সেন্ডেন্স ঘটে, একটা মেটাফিজিক্যাল ফোর্স আকারে হাজির হয়, যেটা হচ্ছে যে প্রতিপক্ষকে সাব্যস্ত না করে, বরং হচ্ছে যে একটা অর্ডারকে মানে
নস্যাৎ করে। হ্যাঁ, আমরা এখানে পরিষ্কারভাবে এই লড়াইয়ের যে গতি এবং এই সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে যে এখানে যেভাবে আছে এই যে মানে বডি উইদাউট অর্গানস বা একটা মুক্ত শরীরের ধারণা বা শরীর যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো এই শরীর হচ্ছে যে কল্পনায় সৃজিত শরীর, এবং এটা হচ্ছে যে মানে এমন একটা হিউম্যান কন্ডিশন যেটা হচ্ছে যে তার এথিক্যাল যে তার পজিশন এবং তার একই সঙ্গে যে লড়াইয়ের পজিশন, সেইটার মধ্য দিয়ে ক্ষিপ্ত হওয়ার বাসনা প্রকাশ তা খুবই জরুরি হয়ে ওঠে, এরকম একটা ব্যাপার। আর আমার যদি সময় থাকে আমি শেষ একটা কথা বলতে চাই খাপছাড়া ভাবেই, সেটা হচ্ছে যে এটা যদি হয় এই সহজ মানুষের উত্থানের রাজনীতি, তাহলে এইখানে পেশি নিয়ে অনেক আলোচনা হয়েছে, পেশির মধ্য দিয়ে তো এইটার একটা এস্থেটিক ইন্টারপ্রিটেশন আমরা খুঁজতে পারি। প্রথমত রুশ ফর্মালিজম থেকে, রাশিয়ান ফর্মালিজম থেকে কিভাবে এটা জার্মান পলিটিক্যাল এস্থেটিক্সে আত্মস্থ হয়েছে, যেমন আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি সেটা। রুশ ফর্মালিজমে একটা ধারণা আছে যে অস্ট্রানেনে, হ্যাঁ অস্ট্রানেনে হচ্ছে যে কোনো বস্তুকে যখন সাহিত্যে রেপ্রেজেন্ট করা হয় তখন সেই জিনিসটাকে ডিফেমিলিয়ারাইজ করে দেওয়া আর কি। তো ডিফেমিলিয়ারাইজেশনের এই এস্থেটিক যে টেকনিক, সেইটা হচ্ছে অনেক বেশি পলিটিক্যাল আকারেই হচ্ছে যে রাশিয়ান ফর্মালিজম আলোচনা করে। কিন্তু জার্মান পলিটিক্যাল এস্থেটিক্স, পার্টিকুলারলি বার্টেল ব্রেস্ট, যে যাকে নিয়ে হচ্ছে যে ওয়াল্টার বেঞ্জামিন বা বাল্টার বেনিয়ামিন যাই বলি না কেন, তাদের প্রচুর আগ্রহ এবং পরবর্তী বিভিন্ন ধরনের শিল্প চিন্তা নাট্য চিন্তায় অনেক প্রভাব বিস্তার করেছেন। তো তিনি এটাকে ব্যবহার করেছেন ফারফ্রেমদুংস এফেক্ট হিসাবে। ফারফ্রেমদুংস এফেক্ট হচ্ছে যে সেইটা যেটা হচ্ছে যে বস্তুকে বা জীবিত অভিনেতা এমন ভাবে সে এপিয়ার করবে, এমন ভাবে হচ্ছে যে সে একটা বিষয়বস্তুকে হাজির করবে যেটা দর্শককে এক ধরনের এস্থেটিক ডিস্টেন্সে রেখে তাকে হচ্ছে যে ভাবাইতে সাহায্য করবে, যাতে সে বাস্তবতাকে সম্যক উপলব্ধি করতে পারে এবং বাস্তবতার ট্রান্সফরমেশনের জন্য সে তার পলিটিক্যাল ডিসিশন নিবে এবং পলিটিক্যাল অ্যাক্ট করবে। তো এইটার মধ্য দিয়ে একটা ভি ইফেক্ট তৈরি হয়, ইংরেজিতে যেটা মানে একটু মানে সমস্যাজনক অনুবাদ এলিয়েনেশন ইফেক্ট হিসেবে অনেকে বলেছেন, বা ভি এফেক্টের আদলে এ ইফেক্ট। তো এই রকমের একটা ব্যাপার সুলতানের কাজের মধ্যে আমার মনে হয় যে পেশির ব্যবহার সেটা ক্ষমতায়িত করে কিনা সেই প্রশ্নগুলো অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের আলোচনার মধ্যে থাকবে। কিন্তু এটা হচ্ছে যে এমন একটা ইমাজিনেটিভ ক্রিয়েটিভ একটা বলা যেতে পারে এক্সপ্রেসিভিটি, যেটার মধ্যে দিয়ে দেখতে পারি যে আমরা বাস্তবের যে কৃষকদেরকে দেখি, শ্রমিকদেরকে দেখি, যে মানুষদেরকে দেখি, তারা যে ঝিরঝিরে জরাজীর্ণ শীর্ণ, হ্যাঁ এই যে শীর্ণ কায়া, সেই কায়ার যে বিস্ফোরণ ঘটে, সেই কায়ার যে অতিশায়ন ঘটে, সেই অতিশায়নের মধ্য দিয়ে দর্শকের সঙ্গে ওই ভি ইফেক্ট কাজ করে, যেটা সুলতানের ছবির সামনে আমাদেরকে স্থির করতে সাহায্য করে। চিত্রকলা অনেকভাবেই হচ্ছে যে অনেকভাবে আমরা দেখি স্কিলনেস দাবি করে, ফলে সুলতানের এই ছবিগুলো দেখার মধ্য দিয়ে অডিয়েন্সের একটা অ্যাক্টিভেশন ঘটে। হ্যাঁ, দর্শকের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, একটা ক্রিটিক্যাল রিসিপশন তার ছবি, কিন্তু স্বয়ং তার যে ছবি যেভাবে হাজির হয়েছে, রেপ্রেজেন্টেশনের যে মানে সমস্ত ভাষাটা, ওই ভাষাটাই কিন্তু অডিয়েন্সকে অ্যাক্টিভেট করে, যেন মনে হয় যে এই ছবি বিশেষভাবেই হচ্ছে যে অডিয়েন্স সেন্ট্রিক, অর্থাৎ এটা সুলতানের জীবন থেকেও আলাদা হয়ে একটা এমন একটা সার্বভৌম স্বতন্ত্র ভাষা আকারে আমাদের সামনে হাজির হয়, যখন আমরা পাঠক হিসাবে, রিডার হিসাবে, স্পেকটেটর হিসাবে আমাদের হচ্ছে যে ওই রকমের একটা ক্রিটিক্যাল এনগেজমেন্ট ডিমান্ড করে। সুলতানের ছবির মধ্যে টেকনিক মানে উপস্থিত আছে, যেটার কারণে ওই ভি ইফেক্টটা কাজ করে। এইটা আরেকটা ব্যাপার। অন্যান্য পলিটিক্যাল দিকের বাইরেও এই এস্থেটিক দিকটা আমরা বিবেচনা করলে সুলতানের পেশিবহুলতার অন্যান্য রাজনৈতিক আধ্যাত্মিক অর্থগুলোকে সামনে রেখেও সুলতানের ছবি যে আমাদেরকে ভাবাতে পারে এবং সুলতানের ছবি যে ভবিষ্যৎমুখী। আমি শুধুমাত্র মানে মুস্তাফা জামানের ফিউচারিস্ট ফোকলোর এই ধারণার থেকে কিছু খণ্ডন করে আমি শুধু ফিউচারের একটা ভিশন, সেইটা কিন্তু সুলতান কিন্তু তার ছবি শুধুমাত্র গ্রামীণ জীবনের ছবি এঁকেছেন ওইরকমটা আমার মনে হয় না। সেটা শেষ পর্যন্ত এমন একটা মেটাফোর হিসাবে হাজির হয় যেটা যে কোনো ধরনের দমনমূলক এবং ওই রকমের শোষণমূলক অধস্তন সম্পর্ক তৈরি করে যেসব
সমাজ কাঠামো, সেই কাঠামোতে কিন্তু এটা প্রযোজ্য হইতে পারে, এটা অর্থবহ হইতে পারে, সিগনিফিকেন্স তৈরি করতে পারে। ফলে এর একটা অ্যাবস্ট্রাক্ট দিক আছে। শুধুমাত্র বাংলাদেশের প্রাক আধুনিক গ্রামীণ সমাজের চিত্রায়ন ঘটেছে সুলতানের কাজে, এইভাবে হইলে আমরা শেক্সপিয়ারের নাটককেও কিন্তু আমরা মনে হবে যে এটা এলিজাবেথার নাটক, এবং এইটার মধ্যে আর কি মানে একটা একটা মানে এক ধরনের ইউনিভার্সাল আপিল আছে, বড় শিল্পের মধ্যে আছে, যেটাকে শুধুমাত্র বলা যায় শার্ল বুদলিয়ার যখন মানে মডার্নিজম নিয়ে কথা বলছেন, ওনার যে একটা বিখ্যাত লেখা, আমার টাইটেলটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো সম্ভবত পেইন্টার অফ মডার্ন লাইফ ওইরকম একটা আর কি মানে লেখা। তো সেখানে কিন্তু উনি বলছিলেন যে মডার্ন ওই এই বরং বোদলিয়ারের ধারণাটাকে আমরা একটা ডিসকোর্স হিসাবে ওয়েস্টার্ন ফিলোসফি, পলিটিক্যাল ফিলোসফি এবং হিস্টোরিওগ্রাফিতে যেভাবে বাস্তস্ত হয়েছে, এর বাইরে বুদলিয়ারের ওই আলোচনাটাকে আবার ফুকো আলোচনা করেছেন পুনরায়। তো সেটার মধ্যে দিয়ে আমরা দেখি যে মডার্ন লাইফ হচ্ছে যে সেই লাইফ যেখানে যখন মডার্ন লাইফ তুলে ধরছেন যখন শিল্পী, তখন তার ইমিডিয়েট জীবনকে তুলে ধরছেন, এই ইমিডিয়েট এক্সপিরিয়েন্সকে তুলে ধরার মধ্য দিয়ে একটা নিউনেস খুঁজছেন, একটা নতুন জায়গা খুঁজছেন, যে নতুনত্বের মধ্য দিয়ে সে তার মানে দুইটা অংশ থাকে শিল্পের মধ্যে। একটা হচ্ছে যে একটা মানে তাৎক্ষণিক যে তার বাস্তবতার সময়, হ্যাঁ, ওই এফিমেরাল ব্যাপারটা থাকে, হ্যাঁ, ক্ষণস্থায়িত্ব থাকে একটা, যে এটা তাৎক্ষণিক এবং তার তাৎক্ষণিক বাস্তবতা পরিপার্শ্ব। আবার আর একটা অর্ধেক অংশ থাকে যেটা চিরন্তন, যেটা ধ্রুব, যেটা হয়তো বা টাইমলেস, বর্ডারলেস, সময়কে অতিক্রম করে, কালকে অতিক্রম করে চলে যায়। তো ওই রকমের একটা ব্যাপার সুলতানের কাজের মধ্যে আছে। সুলতানের কাজের মধ্যে যদি আমরা খুবই পজিটিভিস্ট, হ্যাঁ, একটা খুবই মানে লজিক্যালি একটা রেশনাল একটা মেথোডোলজি দিয়ে পাঠ করতে যাই, তাহলে এটাকে সুলতানকে আমরা কেবলমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলের একটা গ্রাম সমাজের চিত্রকর হিসেবে আমরা দেখতে পারি। তো সেইটা বরং এটা যথাযথ বিচার হবে না সুলতানের কাজের, বরং হচ্ছে যে সুলতান একটা নির্দিষ্ট কালচারাল ইকোসিস্টেম বা হচ্ছে যে টোটাল ইকোসিস্টেমের মধ্যে থেকেও, যেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্থানের, অবশ্যই যে কোনো শিল্পেরই তো একটা স্থানিকতা থাকে, ওই স্থানিকতা সুলতানের মধ্যে আছে, ওই কালিকতা সুলতানের মধ্যে আছে, কিন্তু এটা একটা অংশ মাত্র। এর অপর অংশটা হচ্ছে ওই ভি ইফেক্টের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যতের পাঠককে, দর্শককে সুলতানের ছবির মুখোমুখি করিয়ে আমাদের হচ্ছে যে ওই টাইমলেসনেস, ওই বর্ডারলেসনেস এর মুখোমুখি করে, যার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে হচ্ছে যে এইটা হচ্ছে যে এমন এক ইমাজিনেশনের ফল, যেটার মধ্য দিয়ে আমরা মানুষকে সহজ মানুষ হিসেবে দেখি, এক মুক্ত মানুষ যে তার কল্প ভুবন সৃজন করে একটা নতুন স্বর্গ আমাদেরকে মানে আমরা নির্মাণ করতে পারি, বা ওই নতুন স্বর্গের স্বাদ যেটা বাস্তব জীবনে পাই না, কিন্তু শিল্পে একটা এস্থেটিক প্লেজার হিসাবে, একটা টেস্ট হিসাবে একটা একটা নয়া একটা রিয়েল একটা সত্য তৈরি করেন।